আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় সূত্রের প্রয়োগ, তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের নিত্যতার সূত্র আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় সূত্রের প্রয়োগ দেখব। এই যে এই লোকটা একটা পিকচার দেখতে পাচ্ছ, তাই না? একটা ইমেজ দেখতে পাচ্ছ, জেপিজি, এটা সরি অ্যানিমেশন। অ্যানিমেশনে কি দেখতে পাচ্ছ? দেখো তো, একজন লোক হাঁটতেছে, তাই না? এই লোকটা, যে ভদ্রলোকটা হাঁটতেছেন, মাটির উপর যে একটা বল দিচ্ছে, মাটিও তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাই না? এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা সমান হওয়ার কারণে মানুষ লোকটা মাটির উপর দিয়ে হাঁটতে পারে। তাহলে মাটির উপর হাঁটা, এটা একটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। এখানে একটা বল থাকবে আর একটা প্রতিক্রিয়া বল থাকবে। ওকে, আচ্ছা। এই যে দৌড়াই আমরা, তখন একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকে। আরো কিছু, এই যে দেখো এখানে একটা ইমেজ আছে, এই যে ইমেজটা, এই অ্যানিমেশনটা দেখো তুমি। এটাতে কি হচ্ছে, একটা এই যখন তার বন্দুক থেকে যখন গুলিটা বের হয়ে যাচ্ছে, তখন গুলির একটা ক্রিয়া বল থাকলে বন্দুকে গুলি, বন্দুকে একটা বল দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের জন্য বন্দুকটা পিছনের দিকে চলে আসতেছে, তাহলে যার কারণে এটা ওই লোকের নাকের ডগার উপর পড়তেছে, অর্থাৎ এখানেও একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আছে। তাহলে বন্দুকের পশ্চাৎবেগটা, এটা বন্দুক যেহেতু পিছনের দিকে আসতেছে, তাই এটাকে বলা হবে পশ্চাৎবেগ। এই পশ্চাৎবেগটা হচ্ছে কিসের উদাহরণ? নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। তাহলে বন্দুকের প্রতিক্রিয়া বল, গুলি কর্তৃক প্রযুক্ত বল, এই দুইটা সমান হবে। সমান হবে কারণ আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি এটা সমান হবেই। এই যে সমান হওয়া, এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে আমরা এখন দেখব, আজকের আমাদের পাঠ হবে নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার করব আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমরা গতকাল ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দেখলাম, এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা পরবর্তীতে যখন প্রবলেম সলভ করব তখন এগুলো দেখব। এখন দেখো, নিউটনের তৃতীয় সূত্রে ব্যবহার করব। এই কিছুক্ষণ আগে আমি একটা একজন ভদ্রলোক একটা গুলি এবং একটা বন্দুক, গুলিটা সামনের দিকে যখন যাচ্ছিল, তখন তখন কি হচ্ছিল, বন্দুকটা পিছনের দিকে আসছিল। তাহলে এখান থেকে কি বুঝতে পারি আমরা, গুলি যখন সামনের দিকে যাচ্ছে তখন বন্দুক পিছনের দিকে আসতেছে। তাহলে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, গুলি কর্তৃক প্রযুক্ত বলটা যদি ক্রিয়া হয়ে থাকে, আর বন্দুকে যে পিছনের দিকে যে বলটা আসতেছে এটা প্রতিক্রিয়া বলের কারণে আসতেছে, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটা সমান হবে এবং বিপরীতমুখী হবে। আচ্ছা, যখন শুরু হচ্ছে, সবাই কেউ একজন বলো, যখন আমি ট্রিগার চাপ দেওয়ার আগে, বন্দুকের ট্রিগার চাপ দেওয়ার আগে বন্দুকের বেগ কত ছিল, গুলির বেগ কত ছিল? কে কে বলতে পারবো? স্যার 0 0। 0 0। কেন? কারণ বন্দুক স্থির ছিল, গুলিও স্থির ছিল। তাহলে আদি বেগ, বন্দুকের আদি বেগ u1 = 0, আর গুলির আদি বেগ u2 = কি? 0। তাহলে বন্দুক এবং গুলির আদি ভরবেগ কত হবে? স্যার 0। 0। কেন? স্যার আদিবেগ 0 0। 0 0। তাহলে আদি ভরবেগ হচ্ছে 0। তাহলে এবং আদি ভরবেগের সমষ্টি কত হবে তাহলে? আদি ভরবেগের সমষ্টি কত হবে? 0 হবে, কারণ দুটো 0। হ্যাঁ, তো দেখো, মনে করি এম্বরের একটি বন্দুক হতে ছোট হাতের এম্বরের একটি বুলেট বিবেগে বের হয়ে গেল, দড়ি গুলি ও বন্দুকের আদি বেগ কি হবে? 0 হবে। হ্যাঁ, এবং গুলি ছোড়ার পরে বন্দুকের বেগ হচ্ছে বি, আর এই তোমার বুলেটের বেগটা হচ্ছে কি? বি। তাহলে আমরা এখন কি লিখতে পারি? তাহলে অতএব গুলি ছোড়ার আগে তাদের মোট ভরবেগ কত হবে? 0 0 হবে। আর গুলি ছোড়ার পর মোট ভরবেগ কত হবে দেখো তো? বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ। তাহলে বন্দুকের ভরবেগ কত? বন্দুকের ভর হচ্ছে এম, শ্রেয়াস
তুমি মনে হয় একটু তোমার নেটে ডিস্টার্ব করতেছে, একটু মিউট করে আবার 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 চালু করো, মিউট করো। আচ্ছা হ্যাঁ, বন্দুকের বরটা হচ্ছে বড় হাতের এম, আর বন্দুকের ব্যাগটা হচ্ছে বড় হাতের বি, তাহলে এমবি হলো। আর গুলির বরটা হচ্ছে বড় হাতের ছোট হাতের এম এবং ব্যাগ, তাহলে এটা হচ্ছে গুলি ছোড়ার পরে ভরবেগ, আর গুলি ছোড়ার আগের ভরবেগটা ছিল 0। তাহলে আমরা গতকাল দেখেছিলাম ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে, তাহলে কি আদি ভরবেগ সমান কি? আদি ভরবেগ সমান শ্রেয়াস, মিম, স্যার আছে। আদি ভরবেগ সমান শেষ ভরবেগ ছিল না? গতকাল দেখছিলাম না আমরা গতকাল। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি কি? তাহলে ভরবেগের নীতির সূত্র অনুসারে আমরা কি দেখব? আদি ভরবেগ শেষ ভরবেগে, তাহলে শেষ ভরবেগ কত? এমবি প্লাস এমবি ইজ ইকুয়াল টু শেষ আদি ভরবেগ কত? 0। এখান থেকে আমরা লিখতে পারি কি? এখান থেকে তাহলে বন্দুকের পশ্চাৎবেগ কত হবে? এটাকে করলে বন্দুকের পশ্চাৎবেগ বি ইজ ইকুয়াল টু কি হবে? বি ইজ ইকুয়াল টু কি হবে? বন্দুকের পশ্চাৎবেগ বি ইজ ইকুয়াল টু কি হবে? এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই মাইনাস ছোট হাতের এম বাই হ্যাঁ বড় হাতের এম। বড় হাতের এম মানে হচ্ছে বন্দুকের বর, হ্যাঁ, আর ছোট হাতের এম মানে হচ্ছে গুলির বর, আর ছোট হাতের বি মানে হচ্ছে গুলির ব্যাগ। ব্যাগ। এটা মাইনাস হওয়ার কারণ কি? কারণ বন্দুকটা গুলিটা যেদিকে যায় বন্দুকটা তার বিপরীত দিকে যায়, বন্দুকের ব্যাগটা তার বিপরীত দিকে যায়, এই জন্য এটাকে বলা হয় পশ্চাৎবেগ বলা হয়। ওকে, ক্লিয়ার? এই যে যেটা আমরা করছি দেখো, এই যে দেখো এখানে ট্রিগার যখন চাপ দিচ্ছেন উনি, তখন দেখতে পাচ্ছ ট্রিগার চাপ দিলে কি হচ্ছে? বন্দুক কোন দিকে যাচ্ছে? বন্দুক কোন দিকে যাচ্ছে? গুলি সামনের দিকে গেল, পিছনের দিকে যাচ্ছে, বন্দুক পিছনের দিকে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা ওইটাকে বন্দুকের পশ্চাৎবেগ বলতেছি। আবার এখানে এই নৌকার মধ্যে যখন নৌকা থেকে যখন এই লাফ দিচ্ছে, তখন নৌকাটা কোন দিকে যাচ্ছে? তার পেছনের দিকে। কেন যাচ্ছে? প্রতিক্রিয়া বলের জন্য। কি কারণে যাচ্ছে? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। তাহলে বন্দুকটাও পিছনে যাচ্ছে কেন? প্রতিক্রিয়া বল। তার মানে বোঝা যাচ্ছে ক্রিয়া বল যেদিকে, প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে হবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি সমান নাকি? স্যার সমান ও বিপরীত। সমান ও বিপরীত। ভেরি গুড। ওকে, তাহলে যে আমরা ওই যে দেখলাম নৌকার ভর, এখানে নৌকার ক্ষেত্রে কি একই রকম হবে না? নৌকার ভর এম, পশ্চাৎবেগ বি, ব্যক্তির ভর এম, সে লাফ দিয়ে বিবেগ প্রাপ্ত হলো, উভয়ের আদিবেগ কি হবে? কারণ যখন লাফ দেওয়ার আগ পর্যন্ত তাদের ভরবেগ কি ছিল? ব্যাগ কি ছিল দুজনের? নৌকার বেগও 0 ছিল, ব্যক্তির বেগও 0 ছিল, তাহলে আদি ভরবেগ 0 ছিল। তাহলে এখান থেকে আমরা পশ্চাৎবেগের সমীকরণ পাচ্ছি কি? এখানে একটু ভুল করে ফেলছি, হ্যাঁ, এটা এমবি হবে। এই যে একটু একটু ক্লিয়ার করে নেবে তোমরা, এটা একটু মাইনাস, এই যে বি সমান মাইনাস, এখানে হবে ছোট হাতের এম ইন্টু বি, এটা এই যে এটা একসাথে, এটা একসাথে, এই জিনিসটা একসাথে, এম বাই বড় হাতের এম ইন্টু বি। ওকে, আচ্ছা, ঘোড়ায় গাড়ি টানা, ঘোড়ায় গাড়ি টানাটা কে কে বলতে পারবো? ঘোড়ায় গাড়ি যে টানে, শ্রেয়াস, এটা কোন সূত্রের উদাহরণ হতে পারে? কেউ কি বলতে পারবো? নিউটনের তৃতীয় সূত্র হবে স্যার। হ্যাঁ, কিভাবে? ঘোড়াকে যখন রশি দিয়ে গাড়িটার সাথে লাগিয়ে দেওয়া হয়, ঘোড়া গাড়ির উপর যদি এক বল প্রয়োগ করে, তাহলে রশির উপরও গাড়ি কি করবে? এক বল প্রয়োগ করবে। দুটো সমান, তো দুটো সমান হলে এখন সামনের দিকে গাড়ি তো সামনের দিকে যাওয়ার কথা না। দেখো, ঘোড়া এক বল দিয়ে গাড়িটাকে টানতেছে, তাহলে গাড়িও ঘোড়াটাকে এক বল দিয়ে পিছনের দিকে টানার কথা। তো টানলে দুটো যখন সমান হবে, তাহলে মোট বল কত হবে? 0 হবে। তো 0 হলে গাড়িটা তো সামনের দিকে যাওয়ার কথা না, তারপরেও গাড়ি সামনের দিকে যায় কেন বলো তো? স্যার ক্রিয়া বলার জন্য মনে হয়। না, ক্রিয়া তো আছে, ক্রিয়াটা এবং প্রতিক্রিয়াটা সমান হওয়ার কারণে, এবং দুটাই একদম মানে কি বলে যে তোমার বিপরীত দিকে ক্রিয়ারত করার কারণে।
তাদের লব্ধি বলটা শূন্য হয়ে যায়। তাহলে লব্ধি বল শূন্য হলে তাহলে ত্বরণ শূন্য হয়ে যাবে, ত্বরণ শূন্য হলে বেগ শূন্য হয়ে যাবে, তাহলে এটা তো যাওয়ার কথা না। কিন্তু দেখো ঘোড়া যখন পা ফেলে তখন তির্যক ভাবে ফেলে, একটু দেখো তো এই ঘোড়ার পাটা কিভাবে ফেলতেছে দেখো তো, জি স্যার তির্যক ভাবে ফেলে। তাহলে তির্যক ভাবে ফেললে এই ব্যাক প্রতিক্রিয়া বলটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে উলম্ব উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। হ্যাঁ, ওই উলম্ব উপাংশ দিয়ে সে ওজনকে প্রতিহত করে, আর অনুভূমিক উপাংশ দিয়ে সে ওজনকে প্রতিহত করতেছে, আর অনুভূমিক উপাংশ দিয়ে সে সামনের দিকে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যায়। এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য হ্যাঁ, আচ্ছা তাহলে বুঝতে পারছি আমরা, এটা তোমরা একটু ব্যাখ্যাটা পড়বা। আচ্ছা, নিউটনের সূত্রের আরো কিছু ব্যবহার আমরা দেখব, যেমন আচ্ছা কেউ বলতে পারবে এই যে গোড়ায় গাড়ি টানা, এটা পড়ো তো দেখি, এটা এই মিম পড়ো পড়ো, সরি হ্যাঁ পড়ো। নিউটনের সূত্রের ব্যবহার। ঘোড়ার গাড়ি টানা। ঘোড়ার সাথে গাড়ি রশি দিয়ে বাঁধা থাকে। ঘোড়া যখন রশির মাধ্যমে টি বলে টানে তখন গাড়িও ঘোড়াকে টি বলে টানে। চলার সময় ঘোড়া পা দিয়ে রাস্তার উপর তীর্যকভাবে এক বল প্রয়োগ করে। রাস্তা ও পায়ের উপর প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করে। প্রতিক্রিয়া বল আর এর উপাংশ ঘোড়ার শরীরের ওজনকে প্রশমিত করে এবং অনুভূমিক উপাংশ ঘোড়াকে সামনে চলতে সহায়তা করে, ফলে ঘোড়ার গাড়ি টানা সহজ হয়। বুঝতে পারছো? দেখো ঘোড়ার রশি যখন গাড়ির উপর যখন ঘোড়া রশি দিয়ে টিবল প্রয়োগ করে, ঠিক রশির উপর গাড়িও টিবল প্রয়োগ করে, তাহলে দুটো বল সমান হওয়ার কারণে এটা শূন্য হয়ে যায়। কিন্তু ঘোড়া যখন পা ফেলে তির্যক ভাবে ফেললে তখন এটা কি হয়, তার যে বলটা প্রতিক্রিয়া বলটা দুভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশ দিয়ে ঘোড়ার শরীরের যে ওজন আছে সেই ওজনটা প্রতিহত হয়, আর অনুভূমিক উপাংশ দিয়ে সে গাড়িটাকে টেনে নিতে সমর্থ হয়। বুঝতে পারছি? এটাই হচ্ছে তৃতীয় সূত্রে আমরা ব্যাখ্যা করতে পারতেছি। ওকে, রকেটের গতি। আচ্ছা, রকেটের গতিটা নিয়ে, রকেট উপরের দিকে যায় তাই না? কিভাবে যায় বলো তো, কিভাবে যায় বলতে পারবে শ্রেয়াস? শ্রেয়াস বা অন্য কেউ বলতে পারবে? হ্যাঁ, রকেট কিভাবে চলে? স্যার সমানুপাতিক প্রতিক্রিয়া করে নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে। তাহলে দেখো রকেটের মধ্যে জ্বালানি হিসেবে আমরা অনেকগুলো গ্যাস ব্যবহার করে থাকি, যে গ্যাস হোক না কেন সেই গ্যাসটা মানে জ্বালানি হিসেবে যখন এটা সজোরে বের হয়ে গেলে তখন সেটা বায়ুর উপর একটা ক্রিয়া বল দেয়। বায়ুটাও প্রতিক্রিয়া বল হিসেবে একটা বিপরীত দিকে একটা বল দিবে, সেই বলে কি হয়, রকেটটা সামনের দিকে অগ্রসর হয়। পড়ো তাহলে শ্রেয়াস, পড়ো তো দেখি। রকেট চলার পূর্বে তার দহন প্রকোষ্ঠে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয়। রকেটের যথাকালে উৎপন্ন এই গ্যাস পশ্চাৎকালে অবস্থিত ছিদ্র পথে প্রচন্ড গতিতে বের হয়, ফলে রকেটের ভরবেগের পরিবর্তন ঘটে। এই ঘটনা ক্রিয়া হিসেবে গণ্য করা হয়। প্রতিক্রিয়া স্বরূপ রকেটও প্রচন্ড গতিতে গতিশীল হয়। ওই যে ক্রিয়া হিসেবে যখন যায়, তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা কি থাকবে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ক্রিয়াটা কোন দিকে? রকেটের পশ্চাৎ দিকে। রকেটের পশ্চাৎ দিকে, তাহলে প্রতিক্রিয়া রকেটের কোন দিকে আসবে বলতো? সম্মুখ দিকে। ক্রিয়া যদি পশ্চাৎ দিকে থাকে তাহলে প্রতিক্রিয়া কোন দিকে আসবে? সম্মুখ দিকে। তাহলে রকেট সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। ওকে, বুঝতে পারছি? এখন রকেটের গতিটা আমরা এখন নির্ণয় করব। রকেটের কোন গতি? এই যে দেখো রকেট, পিছনে রকেট কি দিচ্ছে, সজোরে কি বের করতেছে দেখো তো, গ্যাস বের করতেছে। এই গ্যাসের কারণে একটা কি হবে, ভরবেগের পরিবর্তন হবে। হ্যাঁ, যখন জ্বালানি ক্রমাগত কি হবে, পরিবর্তন হবে, ভরবেগের যখন পরিবর্তন হবে তাহলে একটা কি তৈরি হবে, ক্রিয়া তৈরি হবে। আর ক্রিয়া তৈরি হলে একটা কি তৈরি হবে, ক্রিয়ার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া তৈরি হবে। এই প্রতিক্রিয়া বলের জন্য রকেট কোন দিকে যাবে? হ্যাঁ, রকেট কোন দিকে যাবে? সম্মুখ দিকে যাবে, কারণ প্রতিক্রিয়া বলটা পশ্চাৎ দিকে। প্রতিক্রিয়া বলটা কোন দিকে? সরি, ক্রিয়া বলটা পশ্চাৎ দিকে। ক্রিয়া বলটা পশ্চাৎ দিকে, তাহলে প্রতিক্রিয়া বলটা হবে
সম্মুখ দিকে। রিপন, তুমি মিউট করো। আচ্ছা, রকেট কিভাবে উড্ডয়ন করে? রকেট কিভাবে উড্ডয়ন করে কারো ধারণা আছে? বললাম তো তখন, জি স্যার। কি বলো তো দেখি। কে বলতে পারবে? রমিস, রকেট কিভাবে উড্ডয়ন করে? পূজন, পূজন বলতে পারবে? কেউ বলতে পারবে না? এতক্ষণ তো বললাম। হ্যাঁ, মিম বলো দেখি, রকেট কিভাবে উড্ডয়ন করে? এই যে রকেটটা কিভাবে উড্ডয়ন করতেছে, দেখে দেখে বলো। যখন স্যার পশ্চাৎ দিকে গ্যাসগুলো নির্গত হয়, হ্যাঁ হ্যাঁ, তখন একটা ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার মানে একটা ক্রিয়া তৈরি হচ্ছে। জি স্যার, একটা বিপরীতমুখী বলের সৃষ্টি হচ্ছে এবং এই বলের প্রভাবে রকেটটি সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। প্রতিক্রিয়া বলের প্রভাবে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। ভেরি গুড। এই তো, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এই যে জ্বালানি কি হচ্ছে, কোন দিকে, যেদিকে কোন দিকে নির্গত হচ্ছে, পশ্চাৎ দিকে না? তাহলে জ্বালানি করতে কি থাকবে? একটা ক্রিয়া বল থাকবে। একটা কি থাকবে? ক্রিয়া বল থাকবে। জি এই জ্বালানির, তাহলে ক্রিয়া বলের কারণে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি তৈরি হবে? একটা কি সৃষ্টি হবে? যা ক্রিয়া বলের কারণে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। সেটা ক্রিয়া বল যেদিকে আছে তার বিপরীত দিকে, তাহলে তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে কিনা দেখো। প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। জি স্যার। তাহলে এই প্রতিক্রিয়া বলের কারণে রকেট কি হবে? সম্মুখ দিকে অগ্রসর হবে। বুঝতে পারি নাই? বুঝতে পারি নাই? বুঝছি স্যার। এখন দেখো, তাহলে রকেটে পড়ো, হ্যাঁ মিম পড়ো, রকেটে কি হচ্ছে? রকেটের জ্বালানি হিসেবে তেল ও তরল অক্সিজেন ব্যবহার করা হয়। দহন প্রকোষ্ঠে তরল অক্সিজেনের সাহায্যে জ্বালানি তেল দহন করা হয়, ফলে প্রচুর গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস প্রচন্ড বেগে পিছন থেকে বের হয়ে আসার সময় নিউটনের তৃতীয় সূত্র অনুসারে রকেটের উপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই বলকে ধাক্কা বলে। এই ধাক্কার ফলে রকেট মহাশূন্যে চলতে পারে। বুঝতে পারছো? আমরা জি তখন স্যার। যে চিত্র দিয়ে যেগুলো বুঝাইছি সেটা এখন আসছে? জি আচ্ছা, তাহলে এখন দেখি আমরা, তাহলে কি ধরো একটু করো। এখন ধরি রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের ভর কত, ব্যাগ কত, বি, এবং ডেলটি সময় নির্গত গ্যাসের ভর কত, কতটুকু গ্যাস নির্গত হচ্ছে, ডেল এম। তাহলে গ্যাসে প্রথম রকেটের সাপেক্ষে গ্যাস প্রথম রকেটের সাপেক্ষে, প্রথমে রকেটের সাপেক্ষে কি ছিল? স্থির ছিল গ্যাসটা। হ্যাঁ, সুতরাং রকেটের সাপেক্ষে গ্যাসের ভরবেগের পরিবর্তন কত হবে? কত হবে? ডেল এম ইনটু বি। তাহলে আচ্ছা, এখন দেখো আমরা এখন দেখব, তাহলে রকেটের উপর কি আছে? রকেটের উপর যদি এফ মানে ধাক্কাজনিত বল ক্রিয়া করে, তবে ডেলটি সময়ে রকেটটির ভরবেগের পরিবর্তনে কি হবে? বলের ঘাতের সমান হবে। অর্থাৎ কি রকম হবে? বলের ঘাত হচ্ছে কি, বল ইনটু সময়, বল ইনটু কি, সময়। তাহলে বল কত? এফ, সময় হচ্ছে ডেলটি। তাহলে এখন আমরা কি লিখবো? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন কি হবে? স্থির থাকবে। অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি হবে? সমান হবে। তার মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ডেল ফি 1 ডেল ফি 2 কি হবে? সমান হবে। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি কি, তাহলে ডেল ফি 2 ডিভাইড সমান কি, ডেল ফি 1। তাহলে এখান থেকে ডেল ফি 2 কি কত পেয়েছি আমরা? এফ ইনটু ডেল টি। আর ডেল ফি 1 কত পেয়েছিলাম? ডেল এম ইনটু বি। ওই যে পিছনে দেখছি না আমরা, পিছনের স্লাইডে। তাহলে এখন সবগুলো যোগ করলে কি হবে? সবগুলো যোগ করলে কি হবে? এখন এখান থেকে কি পাবো দেখো তো? এফ ইজ ইকুয়াল টু কি? এখানে ডেল এম বলতে, এখানে ডেল এম বলতে বোঝানো হচ্ছে জ্বালানির পরিবর্তন। ডেল এম বলতে কি বোঝানো হচ্ছে? জ্বালানি পরিবর্তন। ডেল টি মানে হচ্ছে কি, জ্বালানি পরিবর্তন হতে কত সময় নিয়েছে, ডেল। হ্যাঁ, তাহলে বি বলতে বোঝানো হচ্ছে রকেটের ব্যাগ।
সরি, রকেটের ব্যাগ নাকি এটা জ্বালানির জ্বালানি 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 নির্গমন হারের ব্যাগ। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি আমাদের কি হচ্ছে এখন, পুরোটা কি হচ্ছে এখন, তাহলে আমরা ধাক্কার সমীকরণ কি পেয়ে গেলাম, ধাক্কার সমীকরণ যে রকেট যে বলে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটাকে আমরা কি বলছিলাম, ধাক্কা বলছিলাম না? সে ধাক্কার সমীকরণ কি পেয়েছি, কি পেলাম আমরা, ডেল এম ডিভাইড বাই ডেল টি ইনটু কি বি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করো। ধাক্কা সমান আমরা কি পাচ্ছি, জ্বালানি ব্যবহারের হার ইনটু রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ। এটা হচ্ছে কি গ্যাসের আপেক্ষিক বেগ, যে গ্যাসটা যে বেগে নির্গত হচ্ছে সেই বেগ। আর ডেল এম হচ্ছে জ্বালানি পরিবর্তনের হার, আর ডেল টি সময় হচ্ছে জ্বালানি পরিবর্তন হতে যত সময় নেয়, তার মানে এটা হচ্ছে জ্বালানি পরিবর্তনের হার, ডেল এম বাই ডেল টি। হ্যাঁ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোমাদের লাগবে। তাহলে ধাক্কার সমীকরণ কি হবে একটা রকেটের, ডেল এম বাই ডেল টি হ্যাঁ ইনটু বি। ডেল এম বলতে কি বোঝানো হচ্ছে এখানে, ভরবেগের পরিবর্তন। কিসের, জ্বালানির নাকি রকেটের? জ্বালানির জ্বালানির। জ্বালানির ডেলটিটা কি, জ্বালানি পরিবর্তন হতে সময়। আর বিটা কি, রকেটের ব্যাগ। রকেটের আপেক্ষিক বেগ। গুড। তাহলে এখন ত্বরণ কিভাবে বের করব, ত্বরণ সমান আমরা কি জানি, বল বাই এফ বাই এম, এফ বাই এম। আচ্ছা আমরা এফ পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি। জি স্যার। এই এফ কে যদি আমি এম দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, রকেটের ত্বরণ পাওয়া যাবে। তাহলে আমি এখন তাহলে এখানে এফ সমান আমরা কি লিখবো, এফ সমান কি লিখবো বলো তো সবাই, এম এ এম এ। এফ সমান লিখবো কি, এটা হচ্ছে রকেটের বল, এটা সমান আমরা কি লিখবো, রকেটের ভর ইনটু রকেটের ত্বরণ, রকেটের ভর ইনটু রকেটের ত্বরণ। সুতরাং ত্বরণ ইজ ইকুয়াল টু কি হবে, এফ বাই কি হবে এম। তাহলে এফ এর আমরা এখন দেখো এই এফ এর মান, তাহলে এখন যদি আমি যদি এই যে এই জায়গায় তাহলে সমান কি হবে এফ বাই এম, তাহলে এফ এর মান আছে এখানে, যদি আমি যদি 1 বাই এম গুণ করে দিই, এখানে যদি কত 1 বাই এম গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এখন আর বল থাকবে নাকি ত্বরণ হয়ে যাবে, ত্বরণ হয়ে যাবে। তাহলে এই যে তাহলে আমরা রকেটের ত্বরণের সমীকরণ এখান থেকে মুখস্থ হয়ে গেল, কি বলো তো দেখি, 1 by m into del m by del t into b। গুড, ভেরি গুড। তাহলে আমরা ত্বরণের সমীকরণ এখন দেখব। রকেটের ত্বরণের সমীকরণ, কোন মুহূর্তে রকেটের ভর m হলে ওই মুহূর্তে রকেটের ত্বরণ হবে কি, a = f বাই m। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, f এর মান আমরা তো পেয়ে গেছি del m বাই del t, সুতরাং এর মান আমরা পেয়ে গেলাম। এটা তোমরা নোট করো, সবাই নোট করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো উপরের সমীকরণ থেকে দেখা যায় কি, রকেটের ত্বরণ বাড়াতে হলে গ্যাস নির্গমনের হার বাড়াতে হবে। দেখো রকেটের ত্বরণ বাড়াইতে গেলে তোমাকে কি করতে হবে, গ্যাস নির্গমনের হার বাড়াতে হবে, নাহলে তুমি রকেটের ত্বরণ বাড়াতে পারবে না। আচ্ছা রকেটের ভর কমলে কি হবে, ভর কমালে কি হবে, ত্বরণ বাড়বে না কমবে, ত্বরণ বাড়বে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। গ্যাসের আপেক্ষিক বেগ বাড়ালে কি হবে, ত্বরণ বাড়বে না কমবে, বাড়বে। গুড। অভিকর্ষ ত্বরণ বিবেচনায় আনলে, আমি যদি এখন অভিকর্ষ ত্বরণ বিবেচনায় আনি, তখন আমাদের রকেটের ত্বরণের সমীকরণ হবে এটা। অভিকর্ষ ত্বরণ বাদ দিতে হবে না, এখন যদি মনে করো পৃথিবীর মধ্যে যদি থাকে তাহলে অভিকর্ষ ত্বরণ অবশ্যই কনসিডার করতে হবে। এখন পৃথিবীর বাইরে চলে গেলে তখন, কারণ আমরা রকেটটা তো পৃথিবী থেকে পাঠাই, তাই না? পৃথিবীর আয়ত্তের মধ্যে যদি থাকে তখন আমাকে জিটা কনসিডার করতে হবে, জিটা বিয়োগ দিতে হবে। আর যদি পৃথিবীর বাইরে চলে যায়, হ্যাঁ, তখন জিটা আর প্রয়োজন নেই, তখন জি যেখানে 0 হয় আমরা জি সহ দিব। এখন পৃথিবীর বাইরে গেলে জি এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারছি? এটা মাথায় রাখতে হবে কিন্তু সবাইকে, ক্লিয়ার? তাহলে এটা সবসময় জি দিতে হবে। জি কেন দিব,
যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত জি দিবা। এখন সমীকরণটা হচ্ছে মাইনাস জি সহ মনে রাখবা, সমীকরণটাতে মাইনাস জি সহ মনে রাখবা। এখন পৃথিবীর মধ্যে হলে জিটা কনসিডারে আনবা, পৃথিবীর বাইরে গেলে জি এর মান 0 হয়ে যাবে, সুতরাং এটা কনসিডারে আনার দরকার নেই। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন দেখো তো কিছু কিভাবে রকেটের ত্বরণ বাড়ানো যাবে বলো তো এখন। রকেটের ত্বরণ কিভাবে বাড়ানো যাবে? রকেটের ভর কমিয়ে রকেটের আপেক্ষিক বেগ বৃদ্ধি করে রকেটের জ্বালানির হার বৃদ্ধি করে। গুড, তাহলে আমরা সমীকরণটা দেখলে মনে থাকবে আমাদের। রকেটের ত্বরণ অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হবে? হ্যাঁ হবে। না হলে তো বেশি না হলে তো এটা তো পৃথিবীতেই চলে আসবে, কারণ আমরা দেখছি কি মাইনাস জি, জিটা পরে, তাহলে রকেটের ত্বরণ তো এটা পৃথিবী থেকে বাইরে চলে যাবে, তাহলে এটা ওই জিনিসটা যদি বেশি না হয় তাহলে কি হয়ে যাবে? আমরা ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারছি অবশ্যই কি হতে হবে, রকেটের ত্বরণ অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হতে হবে। হবে। জেট বিমান এবং রকেটের মধ্যে পার্থক্য আছে কি? আছে বিমান তো আছে আছে অনেক আছে। হ্যাঁ, ওটা ওটা জ্বালানি দিয়ে হয় না ভাবে। হ্যাঁ, ওটা একটা তৈরি করে বল তৈরি করে, কেন্দ্রমুখী বল তৈরি করে করে। আচ্ছা, এখন দেখো কিছু কাজ দিচ্ছি। রকেটে ব্যবহৃত জ্বালানি কি কি, কে কে বলতে পারবে? কিছুক্ষণ আগে পড়ছি, মিম পড়ছো? তরল অক্সিজেন, আর কি ছিল? ওকে, আচ্ছা, ওটা ভরবেগ সংরক্ষণ দিয়ে হয়। কি সংরক্ষণ? তরলের রকেটে ব্যবহৃত জ্বালানি কি কি ছিল? তরল অক্সিজেন ছিল না? জি স্যার, তরল হ্যাঁ। অক্সিজেন। হ্যাঁ। রকেটের নিউটনের কোন সূত্র অনুসারে চলে রকেট? তৃতীয় তৃতীয় সূত্র অনুসারে। ধোঁয়া কর্তৃক রকেটের উপর প্রযুক্ত বলকে কি বলে? ধাক্কা। ধাক্কা, ভেরি গুড। হ্যাঁ, গাণিতিক সমস্যা করব, দেখি এটা আমরা সবাই করতে পারি কিনা। 2000 কেজি ভরের একটি রকেট প্রতি মিনিটে, দেখি দ্রুত করো দ্রুত করো, ধাক্কা কত হবে দ্রুত। এই সূত্রটা কিছুক্ষণ আগে যে সূত্রটা, F = কি ছিল? del m divided by del t into v, এটা ছিল না? F = কি পেয়েছিলাম আমরা? del m divided by del t into v পেয়েছিলাম। A = কি পেয়েছিলাম? শুধু এখানে কি একটা m ইনটু কি f, f এর মান তো উপরে দেওয়া আছে, তাহলে এখন কি বের করতে বলছে? ধাক্কা বের করতে বলছে। b এর মান দেওয়া আছে এখানে, দ্রুত 1 মিনিট। তাহলে আমরা করতেছি, সমাধান করে দিচ্ছি আমি। স্যার কেন আমরা করি? করো। জ্বালানির ভর কত আছে? 180 কেজি। সময় কত আছে? প্রতি মিনিটে বলছে, তার মানে সময় কত দেওয়া আছে আর বেগ কত দেওয়া আছে। এখন সূত্রটা অ্যাপ্লাই করব, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। ধাক্কা = F = আমরা কি দেখছিলাম, ওটাই অ্যাপ্লাই করব। ওকে ওকে, এই যে দেখো এই মানটা বসে দিলাম, 600 নিউটন। ওকে, ঠিক আছে এটা। আচ্ছা, এখন আমরা দেখি দলীয় কাজ কিছু। একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের এত ভাগ এত বেগ বের করে দেয়। হ্যাঁ, তার ভরের এত ভাগ এত মিটার বেগে বের করে দেয়। রকেটের ত্বরণ কত? সময় দেওয়া আছে, টি দেওয়া আছে, হ্যাঁ, বর দেওয়া আছে, বরের এত অংশ, তার মানে বর যেটা আছে, যদি বর m হয়ে থাকে তাহলে del m = কত হবে? কে কে বলতে পারবে? 16 m ভাগ 16 তাই না? তাহলে এখন তুমি del m এর মান পেয়ে গেছো, m এর মান তুমি ধরছো। হ্যাঁ, সময় প্রতি সেকেন্ডে বলছে, তাহলে del t = কত দেওয়া আছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড।
তাহলে এখন বি দেওয়া আছে, বি কত দেওয়া আছে 2400 মিটার পার সেকেন্ড। 2400 মিটার। তাহলে ত্বরণ বের করতে পারবো না এখন? পারবো? জি স্যার। আচ্ছা এখানে দেখো, এটাতে দেখো একটি রকেট প্রতি সেকেন্ডে এত জ্বালানি খরচ করে, তার মানে কি এখানে এটা ডেল দেওয়া আছে, জ্বালানি। ডেল দেওয়া আছে, আর এই প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, ডেল টি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তারপর হচ্ছে জি স্যার। এখানে বি বি দেওয়া আছে, এটা দেওয়া। বি বি দেওয়া আছে। ধাক্কা কত রকেটের উপর, ক্রিয়া বল কত, এফ ইজ ইকুয়াল টু কত। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডেল এম বাই ডেল টি ইনটু বি। বি। ওকে, পারবো না? তাহলে এবার ওইগুলো সমাধান করে দেওয়া আছে, এখন সমাধানগুলো তোমরা এখানে দেখতে পারো। ওই যে এখানে যেহেতু এখানে পৃথিবীর মধ্যে আছে বলে নাই, তাহলে জিটা কনসিডার করতে হবে। জিটা কি করতে হবে? কনসিডার করতে হবে, কারণ আমাকে এখানে বলে না এটা পৃথিবীর বাইরে বলে নাই, তাহলে জিটা কনসিডার করছি আমি, দেখছো এখানে জিটা কনসিডার করছি। ওকে, তাহলে এগুলো মানটা বসে দিলাম, বসে দেওয়ার পরে এরপর দ্বিতীয়টা সমাধান এখানে দেওয়া আছে, আমরা এগুলো তো মান দেখাই দিলাম, তুমি বাকিটা তোমরা করতে পারবে আশা করি, এগুলো আমি আর করাচ্ছি না। গাণিতিক সমস্যার সমাধান দেখো, এই যে এটা এবার এটা একটু সমাধান কে কে করতে পারি বলতো? গতদিনে আমরা তৃতীয় সূত্রটা পড়ছিলাম, তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে 40 কেজি ও 60 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে কি দেওয়া আছে এখানে বলতে পারো। M1 কত দেওয়া আছে বলতো? 40 কেজি। M2 কত দেওয়া, M2 কত দেওয়া আছে? 60 কেজি। 60 B1 কত দেওয়া আছে? 10 ms inverse 1 B2 কত দেওয়া আছে? 2 ms inverse 1 সরি U1 এ গেল, সরি U1 U2, এটা আদিবেগ তো, U1 U2 2। আচ্ছা কার ভরবেগ বেশি এখানে? এখন বিপরীত দিকটা আছে কোনটা দেখো, এখানে কার ভরবেগ বেশি আমরা একটু দেখি। এটা 40, এটা কত 40, এটা কত, এটা 60 না? তাহলে এখন এটা ভরবেগ হচ্ছে, এটার ভরবেগ হচ্ছে কত 400 প্রথমটার, ঠিক কি না? 40 × 10 ইকুয়াল টু কি 400। আর এটার ভরবেগ কত হচ্ছে? এটার ভরবেগ 120। তাহলে দেখো বিপরীত দিক থেকে আসলে আমি বলছিলাম কি, দুইটা বস্তু যখন বিপরীত দিক থেকে আসবে তাহলে একটার বেগ ধনাত্মক হবে, তাহলে এটা ধনাত্মক। আর এটা কেন ঋণাত্মক? কারণ এর ভরবেগ কম, এর ভরবেগ কম, যার ভরবেগ কম তারটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে এটা ঋণাত্মক। ঠিক আছে, তাহলে ইউন এখন বলছে কি ধাক্কার পর বস্তুতে যুক্ত হলে শেষ বেগগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে B1 B2 ইকুয়াল টু কি হয়ে যাবে বলছিলাম? B2 B হয়ে যাবে। তাহলে আমাদের সূত্র কি? M1 U1 প্লাস M2 U2 সমান M1 B1 প্লাস into M1 plus M2। হ্যাঁ আমরা এটা পরে লিখব আর কি, M1 U1 প্লাস M2 U2 সমান M1 B1। আচ্ছা এটা হ্যাঁ এভাবে আমরা করব। তাহলে আমি একটু সমাধানগুলো দেখাচ্ছি, জাস্ট এক পলকে দেখা দিচ্ছি। বুঝতে পারছি কিনা আমরা কেন মাইনাস ধরলাম কেন প্লাস ধরলাম? শ্রেয়াস বুঝতে পারছি? তাহলে ক্লাসগুলো একটু ভালোভাবে করলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দেখো M1 M2 U1 এটা মাইনাস দিছি, কেন মাইনাস দিছি বলো তো তাহলে? কারণ বিপরীত দিক থেকে আসছে একটা মাইনাস হবে। আবার কোনটা মাইনাস দিব? যে কোনোটা মাইনাস দিতে পারবো না আমরা, যেটার ভরবেগ কম সেটার মাইনাস দিব। তারপরে হচ্ছে মিলিত বেগ বি, আমরা এই সমীকরণ কি জানি? M1 U1 এই যে B1 এবং B2 কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে সমান হলে দুইটা থেকে বি কমান আসবে, তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে B ইকুয়াল টু আমাদের 2.8 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখন আমাদের টাইম শেষ হয়ে যাবে, আমরা এগুলো এখন একটু করতেছি, টাইম শেষ হয়ে গেলে আমরা লিপ নিয়ে আবার শুরু করব। দেখো এটা কি হয়, এটাতে কি হবে? বন্দুকের পশ্চাৎবেগের সমীকরণ। এটা কি হবে বলতো? 4 কেজি ভরের একটি বন্দুক হতে এত গুলি নিক্ষেপ হলো। এখানে কি কি দেওয়া আছে দেখো তো? বন্দুকের ভর দেওয়া আছে, বড় হাতের এম দেওয়া আছে, বড় হাতের এম দেওয়া আছে তাই না? বড় হাতের এম, আর এটা হচ্ছে ছোট হাতের এম, আর এটা হচ্ছে ছোট বি। তাহলে বড় বি কত বের করতে বলছে? বড় বি কত বের করতে বলছে? সূত্র আমাদের জানা আছে, বি ইকুয়াল টু কি জানা আছে? মাইনাস ছোট হাতের এম বাই বড় হাতের
এম ইনটু M কি বি। তাহলে আমরা যে সূত্রগুলো পড়ছি এগুলো এখন ব্যবহার করতে পারতেছি। তাহলে এটা আমরা এখন তাহলে এরপরে এটাতে কি হবে, 5 মেট্রিক টন ভরের বালু বোঝায় একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে এমন সময় ছিদ্র দিয়ে 100 কেজি বালু নিচে পড়ে গেল, ট্রাকের বর্তমান বেগ কত? তাহলে এটাও একই রকম, হ্যাঁ, বি দেওয়া আছে, বি দেওয়া আছে, তারপরে হচ্ছে ছোট হাতের এম দেওয়া আছে, বড় হাতের এম দেওয়া আছে, হ্যাঁ, বর্তমান বেগ কত এটা এটা বের করতে হবে। তাহলে আমরা